আমি কাজী ফারজানা আফরোজ, প্রভাষক, অর্থনীতি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের শ্রমবাজার থেকে একটা ক্লাস নিয়েছিলাম, এখন আরেকটা ক্লাস নিব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মজুরি। মজুরির সাথে সম্পর্কিত যা যা টপিক আছে তা আমরা আজকে আলোচনা করব। শুরুতে আমাদের জানতে হবে মজুরি জিনিসটা কি। ঠিক আছে, মজুরি জিনিসটা কি? তো মজুরি বিষয়টা কি? মজুরি বিষয়টা হচ্ছে কোনো একজন শ্রমিক তার শারীরিক এবং মানসিক পরিশ্রমের মাধ্যমে যে পারিশ্রমিক পায়। ঠিক আছে, অর্থাৎ শারীরিক এবং মানসিক শ্রমের মাধ্যমে, মানসিক শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পায় সেটাকে বলা হয় মজুরি। তো যে কেউ শারীরিক পরিশ্রম করতে পারে, কেউ মানসিক পরিশ্রম করতে পারে, এর বিনিময়ে তাকে একটা কি দেওয়া হয়? পারিশ্রমিক দেওয়া হয়। এই পারিশ্রমিককে বলা হয় মজুরি। ঠিক আছে, এরপর আমরা আসি মজুরি প্রদানের পদ্ধতিগুলো কি কি। মজুরি কিন্তু দুই ভাবে, মজুরি প্রদানের দুইটা পদ্ধতি আছে মূলত। একটা হচ্ছে সময় ভিত্তিক মজুরি, একটা হচ্ছে কর্মভিত্তিক মজুরি। সময় ভিত্তিক মজুরিটা কিরকম হতে পারে? সময় ভিত্তিক মজুরিটা হচ্ছে সেটা ঘন্টা ভিত্তিক হতে পারে, দিন ভিত্তিক হতে পারে, সপ্তাহ ভিত্তিক হতে পারে, মাস ভিত্তিক হতে পারে। ঠিক আছে, অর্থাৎ কোন একজন শ্রমিককে তার প্রতি ঘন্টার কাজের বিনিময়ে কি দেওয়া হবে? পারিশ্রমিক দেওয়া হবে, অথবা প্রতি সপ্তাহের কাজের বিনিময়ে তাকে নির্দিষ্ট একটা পারিশ্রমিক দেওয়া হবে। তো সময়টাকে আলাদা করে সময়ের ভিত্তিতে তাকে পারিশ্রমিক দেওয়া হবে। সেটা হতে পারে সপ্তাহ ভিত্তিক, সেটা হতে পারে মাস ভিত্তিক। ঠিক আছে, সময় ভিত্তিক। আর একটা হচ্ছে কর্মভিত্তিক, অর্থাৎ একজন শ্রমিককে তার কর্মের বিনিময়ে কি দেওয়া হবে? পারিশ্রমিক দেওয়া হবে। এক্ষেত্রে সময়টা গ্রহণযোগ্য নয়, তার কর্মের পরিমাণের উপর ভিত্তি করে, তার কাজের পরিমাণের উপর ভিত্তি করে তাকে কি দেওয়া হবে? পারিশ্রমিক দেওয়া হবে। এটাকে বলা হয় কর্মভিত্তিক মজুরি। তাহলে মজুরি প্রদানের দুই ধরনের পদ্ধতি আমরা পেয়েছি, একটা হচ্ছে সময় ভিত্তিক পদ্ধতি, আর একটা হচ্ছে কি কর্মভিত্তিক পদ্ধতি। এবার আছি আমরা মজুরির পার্থক্য। মজুরির পার্থক্যটা বিষয়টা কি? আমাদের দেশে অনেক শ্রমিক আছে, সব শ্রমিককে একই ধরনের মজুরি পায় না। কারণ এক একজন শ্রমিকের মজুরি হয় এক এক ধরনের। ঠিক আছে, এখন এই মজুরির পার্থক্যটা কেন হয়? অনেক সময় দেখা যায় একই পেশায় কাজ করছে কিন্তু মজুরিটা ভিন্ন ভিন্ন হচ্ছে। কেন হচ্ছে? কারণ তাদের কাজের পরিমাণের উপর ভিত্তি করে, তাদের কাজের বিষয়বস্তুর উপর ভিত্তি করে, তাদের কাজের দক্ষতার উপর ভিত্তি করে কি হয়? মজুরিটা ভিন্ন ভিন্ন হতে পারে। এটাই হচ্ছে মজুরির পার্থক্য। এখন একই পেশায় মজুরি পার্থক্যের কারণটা কি? তো পেশা একই কিন্তু মজুরিটা ভিন্ন ভিন্ন কেন হয়? এর কারণগুলো কি কি আমরা একটু দেখি। একই পেশায় মজুরি পার্থক্যের কারণগুলো কি কি? প্রথমত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। পেশা একই কিন্তু একজনের শিক্ষাগত যোগ্যতা বেশি, আরেকজনের শিক্ষাগত যোগ্যতা কম। তাহলে যার শিক্ষাগত যোগ্যতা বেশি তার মজুরি অবশ্যই বেশি হবে, কারণ তার অভিজ্ঞতাটা বেশি। এক্ষেত্রে তার শিক্ষাগত যোগ্যতার কারণে তার জানার পরিধিটা বেশি হয়, যার কারণে তার পারিশ্রমিকটাও বেশি হয়। এরপর আসি আমরা মজুরি পার্থক্য। একই পেশা মজুরি পার্থক্যের আরেকটা কারণ হচ্ছে দক্ষতা। অর্থাৎ যে শ্রমিক যত বেশি দক্ষ হয় তার মজুরিটা বেশি হবে। ধরলাম একজন শ্রমিক এই জয়েন করেছে কোনো একটা কাজে, তার সময়কাল হচ্ছে প্রায় 5 বছর। আরেকজন শ্রমিক একই পেশায় একই জায়গায় জয়েন করেছে কিন্তু সে কাজ করছে 2 বছর ধরে। তাহলে যে 5 বছর ধরে কাজ করছে তার দক্ষতা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। তাহলে এই ক্ষেত্রে তার মজুরি দক্ষতার কারণে সে খুব কম সময়ে অনেক ভালো কাজ করতে পারে, তার দক্ষতাটা বেশি, যার কারণে তার মজুরিটাও কি হয়? বেশি হয়। দক্ষতা। এরপরে আসি অভিজ্ঞতা। একজন শ্রমিক যত বেশি অভিজ্ঞ হবে তার কাজ করার ক্ষমতা তত বেশি বেড়ে যাবে। তাহলে সে যত বেশি কাজ করতে পারবে তার মজুরিটা অবশ্যই বেশি হবে, কারণ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিন্তু অভিজ্ঞ দক্ষ শ্রমিককে সবচেয়ে বেশি পছন্দ করে এবং তাদেরকে বেশি মজুরি দেওয়ার সত্ত্বেও কি করে? নিয়োগ দেয়। এরপর আছে দায়িত্ব এবং পদমর্যাদার পার্থক্য। একই পেশা আছে কিন্তু দায়িত্ব এবং পদমর্যাদা ভিন্ন।
দায়িত্ব এবং পদমর্যাদার পার্থক্য যদি থাকে তাহলে অবশ্যই কি হবে, মজুরি পার্থক্য দেখা দিবে। ধরলাম কোন একটা প্রতিষ্ঠানে শিক্ষক আছে, একজন প্রভাষক, একজন সহকারী অধ্যাপক, অথবা একজন প্রভাষক আছে অথবা একজন সহকারী অধ্যাপক আছে, তার পাশাপাশি একজন প্রিন্সিপাল আছেন। তাহলে যিনি প্রিন্সিপাল আছেন ওনার দায়িত্ব এবং পদমর্যাদা দুইটাই সব সময় বেশি থাকে, যার কারণে তার মজুরিটাও কি হবে, একই প্রতিষ্ঠানে থাকা সত্ত্বেও তার মজুরিটা সব সময় বেশি হবে। এরপর আছে চাকরির শর্ত। চাকরির শর্তের উপর ভিত্তি করে কিন্তু মজুরির পার্থক্য ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন মজুরি দেওয়া হয়। এরপর হচ্ছে কাজের ভিত্তিতে মজুরি। যেমন যারা কঠিন কাজ করে বা যারা রিস্কি যে কাজগুলোকে বলা হয়, এই ধরনের কাজ যারা করে তাদের মজুরি কিন্তু সবসময় বেশি হয়। তাদের মজুরিও দেওয়া হয় সময়ের ভিত্তিতে। যেমন মাটি কাটার শ্রমিক যারা আছে তারা কিন্তু মাটি কাটার শ্রমিক কাজ করার ভিত্তিতে, সময়ের ভিত্তিতে, পরিমাণের ভিত্তিতে কিন্তু তাদেরকে কি দেওয়া হয়, মজুরি দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ কাজ। ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু সবাই করতে পারে না। যারা ঝুঁকি নিতে পারে তারা ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে। ঝুঁকিপূর্ণ কাজের মজুরি সবসময় বেশি হবে, ঠিক আছে? কারণ ঝুঁকিপূর্ণ কাজ করতে গেলে তার জীবনের ঝুঁকিটা সবচেয়ে বেশি হয়, তাহলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। তাহলে এই ধরনের কাজগুলোতে কিন্তু সবসময় কি হয়, মজুরির পার্থক্য হয়। শারীরিক যোগ্যতা। সবার শারীরিক যোগ্যতা সবসময় একই হয় না। আমরা আগের ক্লাসেও দেখেছি সবার শারীরিক যোগ্যতা সবসময় একই ধরনের হয় না। এক এক ধরনের শারীরিক সক্ষমতা এক এক ধরনের হয়। কারো শারীরিক সক্ষমতা বেশি, কারো শারীরিক সক্ষমতা কম। তাহলে যার শারীরিক সক্ষমতা বেশি হবে তার কাজ করার ক্ষমতাটাও বেশি হবে। সে যদি কাজ বেশি করতে পারে তাহলে তার মজুরির পরিমাণও বেশি হবে, ঠিক আছে? তাহলে আমরা তখন পড়েছি একই পেশায় মজুরির পার্থক্য বা তারতম্য কেন হয়। শুধুমাত্র একই পেশায় নয়, ভিন্ন ভিন্ন পেশায়ও কিন্তু মজুরির তারতম্য হয়। ভিন্ন ভিন্ন পেশায় মজুরি তারতম্য কিরকম? যেমন আমরা বলি একজন যে শ্রমিক নিয়মিত কাজ করে, গার্মেন্টস শ্রমিক আছে, তার মজুরি হবে একরকম, কারণ তার কাজের বিষয়বস্তুটাও হচ্ছে একরকম। সে যে কাজটা করছে তা থেকে আমাদের অর্থনীতি কতটুকু লাভবান হচ্ছে তার উপর নির্ভর করবে, তার উৎপাদনকারী প্রতিষ্ঠান কতটুকু লাভবান হচ্ছে তার উপর নির্ভর করবে তার মজুরিটা কিরকম হবে। তারপর ধরলাম একজন শিক্ষক, তার মজুরিটা কিরকম হবে, তার শিক্ষকতা পেশার সাথে মিল রেখে তাকে মজুরি দেওয়া হয়। আবার আমাদের দেশের মতো দেশে আমরা দেখি যারা ডাক্তার আছে, তো যারা ইঞ্জিনিয়ার আছে, তাদের মজুরি কিন্তু একটু বেশি হয়। কেন বেশি হয়? কারণ তাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা অর্জন করতে গিয়ে কিন্তু তাদের খরচের পরিমাণটাও কি হয়, সবসময় বেশি হয়, যার কারণে তাদের মজুরিটাও কি হবে, সবসময় বেশি হবে। সামাজিক মর্যাদা। যেই কাজগুলোতে সামাজিক মর্যাদা বেশি ওই কাজগুলোতে সবসময় মজুরি কম, কারণ এক্ষেত্রে সে কি পাচ্ছে, সামাজিক মর্যাদা পাচ্ছে, সবার কাছ থেকে যে মর্যাদাটা পায় এই মর্যাদার কারণে তার কি হয়, মজুরিটা সবসময় কম হয়। আচ্ছা, আর আনুষঙ্গিক সুযোগ সুবিধা। যে কাজগুলোতে আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়া হয়, অর্থাৎ যেমন কোনো একটা চাকরিজীবীকে তাকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে, তার ছেলে মেয়েদের পড়াশোনার খরচ দেওয়া হয়, অথবা তার পাশাপাশি বিভিন্ন ধরনের ভাতা, চিকিৎসা ভাতা দেওয়া হয়, গাড়ি ভাড়া দেওয়া হয়, এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় ওই ধরনের চাকরিগুলোতে, ওই ধরনের পেশাগুলো কিন্তু মজুরি সবসময় কি হবে, কম হবে, ঠিক আছে? তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। এরপর আসি, আমরা তো মজুরি কি সেটা জানলাম, মজুরি পার্থক্য কেন হয় সেটাও জানলাম। এরপর আমাদের বিষয় হচ্ছে মজুরির মধ্যে আমরা দুই ধরনের মজুরি দেখতে পাই। মজুরিকে, অর্থাৎ মজুরিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আর্থিক মজুরি আর একটা প্রকৃত মজুরি। মজুরিকে কয় ভাগে ভাগ করা হয়? দুভাগে ভাগ করা হয়। মজুরিকে দুভাগে ভাগ করা হয়। আর্থিক মজুরি আর একটা প্রকৃত মজুরি। আর্থিক মজুরিটা কি? কোন একজন শ্রমিক
তার পারিশ্রমিক যেটা পায়, পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা পাচ্ছে, অর্থাৎ সরাসরি শুধুমাত্র টাকার অঙ্কে যেটা পায় সেটাকে বলা হয় আর্থিক মজুরি। এর বাইরে সে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না। ধরলাম কোনো একজন শ্রমিক তার 1 মাস চাকরির বিনিময়ে বা 1 মাস পরিশ্রম করার বিনিময়ে তাকে 10,000 টাকা বেতন দেওয়া হলো, তাহলে এটা হবে তার আর্থিক মজুরি। প্রকৃত মজুরি কোন একজন শ্রমিককে তার পরিশ্রমের বিনিময়ে যে পারিশ্রমিকটা দেওয়া হয়, আর্থিক যে পারিশ্রমিকটা দেওয়া হয়, তার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় তার সমষ্টি হচ্ছে প্রকৃত মজুরি। ধরলাম কোন একজন শ্রমিককে মজুরি দেওয়া হচ্ছে 8,000 টাকা, তার পাশাপাশি তাকে চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে, ঘর ভাড়া দেওয়া হচ্ছে, তাকে চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে, ঘর ভাড়া দেওয়া হচ্ছে, পাশাপাশি গাড়ি ভাড়াও দেওয়া হচ্ছে। তাহলে এই সব মিলিয়ে সে যেটা পাচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রকৃত মজুরি। তাহলে আর্থিক মজুরি মানে হচ্ছে শুধুমাত্র টাকার অঙ্কে যে পারিশ্রমিকটা দেওয়া হয় সেটা হচ্ছে আর্থিক মজুরি। আর প্রকৃত মজুরি টাকার অঙ্কের পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় তার সমষ্টি হচ্ছে প্রকৃত মজুরি। এবং আর্থিক মজুরিকে দেখানো হয় শুধুমাত্র, আর্থিক মজুরিকে বোঝানো হয় শুধুমাত্র ডব্লিউ দিয়ে, আর প্রকৃত মজুরিকে প্রকাশ করা হয় W/P দিয়ে, অর্থাৎ প্রাইস লেভেল দিয়ে। অর্থাৎ ওই মজুরি দিয়ে সে একজন শ্রমিক কি পরিমাণ দ্রব্য এবং সেবা ক্রয় করতে পারছে, যে মজুরিটা দেওয়া হচ্ছে ওই মজুরি দিয়ে সে কি পরিমাণ দ্রব্য এবং সেবা ক্রয় করতে পারছে, সেটাই হচ্ছে কি প্রকৃত মজুরি। এখন আসি আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির পার্থক্যগুলো কি কি। আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি পার্থক্য আমরা যেহেতু দেখেছি আর্থিক মজুরিটা কি, প্রকৃত মজুরি কি, আমরা যখন কোনো একটা পার্থক্য লিখতে যাব তখন আমাদেরকে অবশ্যই শুরুতে কি লিখতে হবে, সংজ্ঞাটা লিখতে হবে। আর্থিক মজুরি কাকে বলে, প্রকৃত মজুরি কাকে বলে। শুরুর পার্থক্য হয় আর্থিক মজুরি একজন শ্রমিককে তার পারিশ্রমিকের বিনিময়ে টাকার অঙ্কে যে পারিশ্রমিকটা দেওয়া হয় সেটাকে বলা হয় আর্থিক মজুরি, আর টাকার অঙ্কের পাশাপাশি যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় এটাকে বলা হয় প্রকৃত মজুরি। আর্থিক মজুরি সরাসরি অর্থ দ্বারা পরিমাপ করা হয়। কি দ্বারা পরিমাপ করা হয়? অর্থ দ্বারা পরিমাপ করা হয়। আর প্রকৃত মজুরি পরিমাপ করা হয় সেবা, যে দ্রব্য এবং সেবাগুলো ক্রয় করছে তার পরিমাণের উপর। কারণ এক্ষেত্রে শুধুমাত্র টাকার অঙ্কটা মূল বিষয়বস্তু নয়, এক্ষেত্রে ওই টাকা দিয়ে কি পরিমাণ দ্রব্য এবং সেবা সে ক্রয় করতে পারছে। এরপর দাম স্তরের প্রভাব। আর্থিক মজুরির উপর দাম স্তরের কোনো প্রভাব নেই, কারণ আর্থিক মজুরি যখন আমরা নির্ণয় করি তখন কিন্তু দাম স্তরটা বিবেচনার বিষয়বস্তু হয়ে উঠে না, তখন মূলত বিষয়বস্তু হয় শুধুমাত্র ওই টাকার অঙ্কটাই। কিন্তু প্রকৃত মজুরি যখন আমরা হিসাব করি তখন অবশ্যই দাম স্তরটাকে বিবেচনায় আনতে হয়, কারণ দাম স্তরের মাধ্যমেই কিন্তু প্রকৃত মজুরিটা পাওয়া যায়। এরপর আছে আর্থিক মজুরিকে প্রকাশ করা হয় শুধুমাত্র নগদ অর্থ দ্বারা। আর্থিক মজুরিকে প্রকাশ করা হয় শুধুমাত্র নগদ অর্থ দ্বারা, কিন্তু প্রকৃত মজুরিকে প্রকাশ করা হয় নগদ অর্থ তার পাশাপাশি অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে তার মাধ্যমে। কাজের ধরন। আর্থিক মজুরি ঝুঁকিপূর্ণ কাজে কিন্তু আর্থিক মজুরি সবসময় কি হবে, বেশি হবে। ঝুঁকিপূর্ণ কাজে আর্থিক মজুরি সবসময় বেশি হবে। আর প্রকৃত মজুরি মূলত সম্মানজনক যে কাজগুলো আছে ওই কাজগুলো সবসময় কি হবে, প্রকৃত মজুরির হয়, এবং ওই কাজগুলোতে প্রকৃত মজুরি সবসময় কম হবে। আর্থিক মজুরি
আর্থিক মজুরি কিন্তু সচরাচর আর্থিক মজুরি সাধারণ জনগণ কিন্তু আর্থিক মজুরির প্রতি বেশি ঝুঁকে যায়, কারণ টাকার অঙ্ক যখন দেখানো হয় তখন ওটার প্রতি সবার খুবই কি থাকে, আগ্রহ থাকে, যার কারণে যেখানে আর্থিক মজুরি বেশি হয় ওই ধরনের কাজগুলো করতে সচরাচর সবাই আগ্রহী হয়। প্রকৃত মজুরির উপর কিন্তু সবাই কাজ করতে আগ্রহী হয় না। এরপর আসি কিভাবে এটাকে কি করা যায়, ব্যাখ্যা করা যায়। আর্থিক মজুরি দেখানো হয় শুধুমাত্র ডব্লিউ দ্বারা, আর প্রকৃত মজুরি প্রকাশ করা হয় যেখানে ডব্লিউ দিয়ে দেখাই আর্থিক মজুরি, এবি দিয়ে দেখাই অন্যান্য সুযোগ সুবিধা, আর পি দিয়ে দেখাবে দাম স্তর। তাহলে আমরা কি দেখছি, প্রকৃত মজুরিকে প্রকাশ করা হয় ডব্লিউ প্লাস এবি ডিভাইডেড বাই পি, আর্থিক মজুরিকে প্রকাশ করা হয় শুধুমাত্র ডব্লিউ দ্বারা। আর এক্ষেত্রে ডব্লিউ দিয়ে দেখাচ্ছে আর্থিক মজুরি, এবি দিয়ে দেখাচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা এবং পি দিয়ে দেখাচ্ছে দাম স্তর। তাহলে আমরা আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির পার্থক্যটাও বুঝতে পেরেছি। যেহেতু আমরা আর্থিক মজুরি কি প্রকৃত মজুরি কি বিষয়টা বুঝতে পেরেছি, এই দুইটা বিষয় যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পার্থক্যটাও সহজে বুঝতে পারবো। তাহলে এক্ষেত্রে আমরা কি কি পার্থক্য পেয়েছি, একটা পার্থক্য হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য, এরপর আমরা পেয়েছি পরিমাণগত পার্থক্য, কিভাবে প্রকাশ করা হয়, আর্থিক মজুরির উপর দাম স্তরের প্রভাব কি, আর প্রকৃত মজুরির উপর দাম স্তর কোন ধরনের প্রভাব বিস্তার করবে, কাজের ধরন, কোন ধরনের কাজে আর্থিক মজুরি বেশি, কোন ধরনের কাজে প্রকৃত মজুরিটা বেশি হয়, কাজের প্রতি কোন মজুরিতে শ্রমিকরা কাজের প্রতি আগ্রহ বেশি পায়, কোন কোন কাজে শ্রমিকরা আগ্রহ কম পায়। ঠিক আছে, তাহলে আমাদের আজকের বিষয়বস্তুটা কি ছিল, মজুরি কাকে বলে, মজুরি কয় ধরনের হতে পারে, মজুরি তারতম্যের কারণগুলো কি কি, একই পেশায় কেন মজুরি তারতম্য হয় বা ভিন্ন ভিন্ন হয়, আবার ভিন্ন ভিন্ন পেশায় মজুরি কেন ভিন্ন ভিন্ন হতে পারে, এবং মজুরিকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি। আর্থিক মজুরি কি, প্রকৃত মজুরি কি, আর্থিক মজুরি পার্থক্য এবং প্রকৃত মজুরি পার্থক্য। শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নিজেরা বাসায় আরেকটু পড়াশোনা করবে, যদি তোমরা নিজেরা পড়াশোনা করো তাহলে বিষয়বস্তুগুলো আরেকটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা বইয়ের সহযোগিতা নেবে, তোমাদের বই আমি রেফারেন্স দিয়ে দিয়েছিলাম, ওই রেফারেন্সে খুব সহজভাবে আছে, তোমরা জাস্ট লেকচারের সাথে তোমাদের পড়াগুলো একটু মিলিয়ে দেখবে, দেখবে তোমাদের কাজগুলো বা পড়াগুলো অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।